নির্বাচন একটা হয়ে যাবে সেটাকেই শেষ মাইল ফলক হিসেবে দেখছি না। তৃতীয় অধ্যায়টা হচ্ছে আমি যেটাকে বলবো উত্তরণের অধ্যায়, কোন পদ্ধতিতে অন্তর্বর্তীকালীন সরকার হাঁটবে সেটা এই দ্বিতীয় অধ্যায়ের এখন মূল্যায়নের যথেষ্ট সুযোগ সময় তৈরি হয়ে গেছে। আগের সরকার 15 বছর ধরে যেই মডেল নিয়ে আগাচ্ছিলেন সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এখনো অক্ষুণ্ণ আছে। অন্তর্বর্তীকালীন সরকারের কথা বললে এটির তিনটে দিক বিবেচনা করা দরকার, এবং এই তিনটি দিকের প্রথম দিকটা ছিল, এটা কিন্তু ঠিক আকাঙ্ক্ষার বিষয় ছিল না। প্রথম দিকটা ছিল যে যেভাবে পট পরিবর্তনটা হয়েছিল তখন কিন্তু একটা তাৎক্ষণিক সংকটের দেশ ছিল। সরকার গঠন কিভাবে হবে, ভূ রাজনৈতিক একটা ঝুঁকির মুখে প্রতিবেশী দেশ হয়তো অসন্তুষ্ট এই ধরনের রাজনৈতিক পরিবর্তনে, তারা কি ভূমিকা নেবে এবং বিশ্বের সাথে কিভাবে দ্রুত একটা কার্যকর সম্পর্ক গড়ে তোলা যাবে। সো প্রথম বিষয়টা কিন্তু এটা ছিল, এটা বলা যায় একটা রাষ্ট্রীয় সংকট ছিল। সো সেই সংকট মোকাবেলার বিষয়টা, এবং তখন আরও একটা বিষয় ছিল সেই সংকটের, যে অর্থনৈতিক কিছু সামষ্টিক অর্থনীতির কিছু সূচক যেগুলো আসলে এক ধরনের অর্থনীতির বিষয়ক কনফিডেন্স সূচক হিসেবে বলতে পারি, যেমন ডলার টাকার বিনিময় মূল্য, রিজার্ভসের বিষয় ইত্যাদি, এগুলো এমন একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল যে এই বলা যায় যে আস্থার সংকটটাও এক ধরনের সংক্রামক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অধ্যায় ছিল কিন্তু ওটা, যে তাৎক্ষণিক যে রাষ্ট্রীয় ঝুঁকি, একটি হচ্ছে ভূ রাজনৈতিক, একটি হচ্ছে সরাসরি রাজনৈতিক, আরেকটি হচ্ছে এই অর্থনৈতিক, যেটা বলা যায় যে অর্থনৈতিক সংক্রান্ত ধারণার ঝুঁকি, এগুলো কাটিয়ে ওঠার একটা বিষয় ছিল। তো সেগুলো অ্যাকচুয়ালি কাটিয়ে উঠতে পেরেছিল, যার ফলে এখন আমরা 1 বছর পরে আলাপ যে করছি, তার মানে হচ্ছে যে 1 বছরের একটা যে সময়কাল পাওয়া গেল, এটাও কিন্তু অবধারিত ছিল না। ওই ঝুঁকিগুলো যদি মোকাবেলা করা না যেত তাহলে কোন দিকে যেত আমরা জানতাম না। এটা কিন্তু ধরো অক্টোবর মানে জুলাইতে হলো, তো অগাস্টেই তো নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসলো। অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর আসতে আসতে মোটামুটি এই অধ্যায়টা শেষ হয়ে দ্বিতীয় অধ্যায়ের দিকে যাওয়ার, ইনফ্যাক্ট সেপ্টেম্বর থেকেই দ্বিতীয় অধ্যায়টা শুরু হলো। সেটা হচ্ছে যে জুলাই অগাস্টের যে পরিবর্তন এবং সেখানে যে মানুষের আকাঙ্ক্ষার বিস্ফোরণ ঘটেছিল, নানামুখী একটা যে গণতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত হয়েছিল, সেটাকে কিভাবে ফিরিয়ে আনা যাবে, যে দুর্নীতি এবং কর্তৃত্ববাদী শাসন, রাষ্ট্রীয় প্রক্রিয়াগুলোর যে একদম এক ব্যক্তির ইচ্ছাধীন হয়ে গেছিল, এই সংস্কারের কাজগুলো প্রয়োজন, এবং এই জনগণের আশার যে জায়গাটা, তখন এটা শুরু হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় অধ্যায়টাই আমি বলবো এটাতে। তো সেটা প্রাথমিকভাবে ওনারা তো নিয়েছেন। এখন যেহেতু 1 বছর হয়ে গেছে, এখন ওই দ্বিতীয় অধ্যায়ের মূল্যায়নটা করা যায়। প্রথম অধ্যায় কিন্তু উতরে গেছেন, কারণ টিকে গেছেন, কিন্তু দ্বিতীয় অধ্যায়টা কিন্তু মূলত ভূ রাজনৈতিক কৌশল ঝুঁকি নয়, মূলত হচ্ছে মানুষের যে চাহিদা, যেই আকাঙ্ক্ষাগুলো বিভিন্ন পর্যায়ের তরুণদের, সাধারণ মানুষের, আমাদের যারা উদ্যোক্তা শ্রেণী, নারীরা, বিভিন্ন স্তরের মানুষের যে আকাঙ্ক্ষার চাহিদা, সেটা কিভাবে পূরণ করবে এবং সেটা পূরণ করার কোন পদ্ধতিতে অন্তর্বর্তীকালীন সরকার হাঁটবে, সেটাই দ্বিতীয় অধ্যায়ের এখন মূল্যায়নের যথেষ্ট সুযোগ সময় তৈরি হয়ে গেছে। সেইখানে যেটা বলা যেতে পারে যে সংস্কারের একটা ধারণা খুব জোরালোভাবে ধারণা বা একটা আলোচনা চালু হয়েছে, কিন্তু এই দ্বিতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায়ে যাওয়াটাও খুব, তৃতীয় অধ্যায়টা হচ্ছে আমি যেটাকে বলবো উত্তরণের অধ্যায়।
প্রথমটা যদি হলো যে টিকে থাকা অধ্যায়, দ্বিতীয়টা হচ্ছে যে আকাঙ্ক্ষা পূরণের পূর্বশর্তগুলো তৈরির এবং তারপরে উত্তরণের। মৌলিক কিছু ত্রুটিও কর্মপন্থায় অন্তর্বর্তীকালীন সরকারের, যার ফলশ্রুতিতে এখন বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। এগুলো ছিল কর্মপন্থার ত্রুটি। আর কিছু ত্রুটি হচ্ছে যে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটা শক্তির জায়গা হচ্ছে কার্যকর কোয়ালিশন। কার্যকর কোয়ালিশন হচ্ছে সরকারের ভেতর যারা আছে তাদের সাথে রাজনৈতিক মহল এবং সামাজিক মহল, এই যে কার্যকর কোয়ালিশন, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ, এটা এক ধরনের একটা রাজনৈতিক কাজ। তো প্রথমটা হচ্ছে কর্মকৌশলের, সেখানে বেশ ত্রুটি কিছু হয়েছিল। কাজ অনেক কিছু কিন্তু হাতে নেওয়া হয়েছে। এক বছরের মাথায় প্রশ্ন কিন্তু কাজ হাতে নেওয়া হয়েছিল কি হয়ে নাই। আজকে এক বছরের মাথায় প্রশ্নটা হচ্ছে এই কাজগুলো কোন পর্যায়ে নিয়ে যাওয়া গেছে অ্যাকচুয়ালি। তো সেখানে এই কর্মপন্থার ত্রুটির মধ্যে আমি দুটো ত্রুটিকে আলাদা করে এখন উল্লেখ করতে চাই। একটি হচ্ছে যে অতিরিক্ত এজেন্ডা হাতে নিয়ে নেওয়া। যেই রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক পুঁজি, যার ভিত্তিতে অনেক কিছু আমরা করতে চাই, সেই পুঁজি যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু এজেন্ডা খোলার বিষয়টা খুবই সুচিন্তিতভাবে করতে হবে। তো একটা বড় ধরনের ত্রুটি হয়ে গেছে যে অনেক বেশি এজেন্ডা মাঠে নামানো হয়ে গেছে, যার ফলে এখন কিছুটা একটা গন্তব্যহীন টাইপ একটা মুড দেখা যাচ্ছে। সো এইখানে এই কর্মপন্থার এইটা একটা ত্রুটি ছিল, মানে এজেন্ডার আধিক্য, সুচিন্তিত নয় বাট এজেন্ডা আধিক্য। দ্বিতীয় একটা ত্রুটি হচ্ছে এই যে এগুলো নিয়ে এগোবার জন্য কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার খুবই গতানুগতিক একটা পদ্ধতির উপরই অতিমাত্রায় নির্ভরশীল হয়ে গেলেন। সেটা হচ্ছে যে আমলাতন্ত্রের অপরিবর্তিত এবং আমলাতান্ত্রিক শাসন। আমলাতন্ত্র এবং আমলাতান্ত্রিক শাসন কিন্তু দুটো আলাদা জিনিস। আমলাতন্ত্রকে সঠিকভাবে পরিচালিত করলে তারা অনেক কিছু ডেলিভার করতে পারে, আর আমলাতান্ত্রিক শাসন মানে হচ্ছে তারাই এজেন্ডা লিখছে, নোট লিখছে, মিনিটস লিখছে, অগ্রগতি কিভাবে হবে সেগুলো কিন্তু তারাই ব্যাখ্যাগুলো দিচ্ছে। সো দ্বিতীয় বড় ধরনের ত্রুটি একটা করে ফেললেন, সেটা হচ্ছে আমলাতান্ত্রিক শাসনের উপর নির্ভরতাটা অতিমাত্রায় নির্ভরশীল হয়ে গেলেন। এবং এই দুটি ত্রুটি যখন এক ধরনের প্রকাশ পেতে শুরু করলো, আমি বলবো ধরো ডিসেম্বর পরে, জানুয়ারি এই বছরের 25-এর প্রথম থেকেই যারা সমাজের বিভিন্ন স্তরের যারা অ্যাক্টর আছে তারা কিন্তু ওই অগাস্টের পরে তারা এক ধরনের ইয়েতে ছিল যে পরিবর্তন হলে তাহলে মানায় নিতে হবে। কিন্তু তারা ডিসেম্বর আসতে আসতে তারা বুঝে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সেই রাজনৈতিক প্রাতিষ্ঠানিক সক্ষমতার একটা ঘাটতিটা খুব পরিষ্কার হয়ে গেল, যার ফলে ওই ব্যাক টু নর্মাল টাইপ। যেমন তুমি দেখো যদি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা যদি বলি, দৃশ্যমান অনেক দুর্নীতির বিষয়গুলো আর নেই, কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা প্রতি খাতে খাতে যদি দেখা যায় সেখানে সবাই এখন বলবে যে না আগের মতোই, এবং বা কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি হচ্ছে অ্যাকচুয়ালি। এবং এই যে 2025-এ এসে এই ত্রুটিগুলোর সাথে যখন দেখা গেল যে বুঝলো যে ওনাদের সক্ষমতার ঘাটতি একটা, আরেকটা আমি বলবো সাহসেরও ঘাটতি। সাহস বলতে এই যে রাজনৈতিক সাহসের বিষয়, অনেক বেশি এজেন্ডা করেছেন। এবং তারা 2025-এ আমি যেটা দেখব, অন্তর্বর্তীকালীন সরকার চালিয়ে যাচ্ছেন, চেষ্টা করছেন, এটা নিয়ে কারো বিরোধ নাই, কিন্তু আজকে চালিয়ে যাচ্ছেন, চেষ্টা করছেন, এই বাক্যগুলো দিয়ে কিন্তু মানুষেরকে আর সন্তুষ্ট করা যাচ্ছে না। তো ওখানে এখন বিষয়টা হচ্ছে যে ওই বিভিন্ন সামাজিক রাজনৈতিক গোষ্ঠী
গোষ্ঠীগুলো যখন এক ধরনের মূল্যায়ন করলো যে এনাদের সক্ষমতার একটা লিমিট আছে, তখন কিন্তু নিয়ন্ত্রণটাও ওইভাবে জোরালো হলো না। প্লাস অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এইসব ক্ষেত্রে বহু জায়গায় দেখা গেছে এইসব ক্ষেত্রে একটা যেটাকে আমরা বলি কোর্স কারেকশন, মানে চলার পথে আমার যখন দেখব যে অবস্থার সাথে একটু পরিবর্তন করা দরকার, এই কোর্স কারেকশনটা কিন্তু একটা সফল এবং সক্ষম রাষ্ট্রীয় পরিচালনার অন্যতম একটা বৈশিষ্ট্য, সুচিন্তিত কোর্স কারেকশন। কিন্তু এইখানে অন্তর্বর্তীকালীন সরকারের একটা একগুয়েমি মনোভাব সামনে আসলো যে কোনো ধরনের কোর্স কারেকশন করা হবে না, যা যেভাবে চলছে এটাই হবে। তো এটার ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের সময়কাল, যেমন এটা নির্বাচনের সময়কালটা একটা গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল একটা সিগন্যাল দেওয়ার জন্য। এটা যেই সময়টা দেয়া হোক না কেন, এটা কখন ঘোষণা করা হচ্ছে এবং কোন বিশ্বাসযোগ্যতার সাথে ঘোষণা করা হচ্ছে সেটা কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে। 2 বছর পরে হলেও যদি সুনির্দিষ্ট একটা ঘোষণা থাকে এবং তার যদি হয়, তার যদি একটা ব্যাখ্যা থাকে, তখন কিন্তু মানুষ ওটা মানিয়ে নেয়। তো এইটা অনেকটা যদি একটা সেন্স হয় চাপে পড়ে একটা বিষয় ইত্যাদি, এবং ওটার জন্য যে প্রস্তুতি কাজ সেগুলোরও একটা বিষয় আছে। তো এখন যেখানে আমি দেখছি যে সংস্কারের কাজগুলো, ওনারা সংস্কারেরও একটা দিকের উপর সর্বোচ্চ শক্তি যেন ব্যয় করেছেন, মনোযোগ, সেটা হচ্ছে সাংবিধানিক সংস্কার। কিন্তু মানুষের সাথে কথা বলেন না, মানুষের যে চাহিদা, যে প্রাতিষ্ঠানিক সংস্কার আরও অনেকগুলো দিক আছে। কিছু কিছু সংস্কারের উদ্যোগ কিন্তু হয়েছে যেগুলো খারাপ না, ভালোই। কিছু তো জানি আমরা, ব্যাংকিং সেক্টরে কিছু হয়েছে, কিন্তু অর্থনীতির চাকা বেগবান করার একটা বিষয় আছে। প্রকিউরমেন্ট নিয়ে কিছু ভালো সংস্কারের আমরা আভাস পাচ্ছি। ইভেন পরিসংখ্যান নিয়েও আশা করা যায় যে কিছু সংস্কার হতে পারে। সো কিছু সংস্কারের যেগুলো ঘোষিত তার বাইরেও কিন্তু কিছু হওয়ার সুযোগ রয়ে গেছে, আশা করা যায় আমরা দেখব আর কি। কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে এই যে সাংবিধানিক সংস্কারের যে বিষয়টা, এটা ঠিক কোথায় এটা ঠেকবে বুঝে যাচ্ছে না। কারণ আমি যেটা আরেকটা বলেছিলাম যে কোয়ালিশন, একটা জাতীয় ঐক্যকে সংহত করা, ওইটা যদি একটা সূচক নিই, মানদণ্ড, অন্তর্বর্তীকালীন সরকার কি জাতীয় ঐক্যকে সংহত করতে পারলেন? সেখানে উত্তর আসলে কিছুটা নেতিবাচক হবে, যে ওনারা সময়টা পার করেছেন কিন্তু জাতীয় ঐক্যকে সংহত করার যে বিষয়টা, সেখানে নতুন নতুন প্রশ্ন দাঁড়াচ্ছে। সো খুবই একটা অস্থির জাতীয় রাজনৈতিক একটা অঙ্গন একটা দেখা যাচ্ছে। না, এখানে দুটো বিষয় আছে। আমি বলছি এই যে রাজনৈতিক পক্ষ, নানা ধরনের পক্ষ থাকতে পারে, কারণ রাজনৈতিক প্রতিযোগিতাটা প্রয়োজন, মানে প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি কিন্তু আমাদের দরকার। কিন্তু এখন যে ফ্যাকশনের যেই কথা বললেন, এটা কিন্তু ঠিক একটা সুস্থ এবং যেটা বলা যায় যে আশাপ্রদ রাজনৈতিক মাঠ এবং উত্তরণের পথরেখা, এটার দেখাচ্ছে না, এটার দিক নির্দেশনা দিচ্ছে না। এখানে দেখা যাচ্ছে যে মুখোমুখি রাজনৈতিক অবস্থান নির্বাচনে যাওয়ার আগেই, এবং এটা নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থান নয়, নির্বাচনের নিয়মাবলী নিয়ে, তার মানে হচ্ছে মৌলিক বিষয় নিয়েই মুখোমুখি অবস্থান। এবং এটা আরও একটু কিছু উস্কে দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু পক্ষপাতিত্বের একটা অভিযোগও বিভিন্ন সময় উত্থাপিত হয়েছে। সেটা পরবর্তীতে নিশ্চয়ই বিশ্লেষিত হবে, কিন্তু তারও খুব জোরালো এই যে এখন মুখোমুখি অবস্থান হলো, এটা আসার পেছনে
তাদের কি দুর্বল সিগন্যালিং, তাদের কি একসময় এক ধরনের পক্ষপাতিত্ব, অন্য সময় অন্য ধরনের, এই ধরনের বিষয়গুলো, এবং বিশেষ করে তাদের যে খুবই দুর্বল রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক উপস্থিতি, এই সব মিলে এই মুখোমুখি অবস্থানকে আরও মানে এই পর্যায়ে আসতে এক ধরনের ভূমিকা রেখেছে আমার মনে হয়। না, রাজনৈতিক দলগুলোর তো এই পর্যায়ে মূল কাজ ছিল যে তারা জনগণকে এক আসার জায়গা কোথায় করবে। একটা হচ্ছে যে যেই দিকে আমরা যেমন নির্বাচনের নিয়মাবলী, প্লাস কোন ধরনের সমাজ এবং অর্থনীতি আমরা চাই, সেই সংক্রান্ত ধারণাগুলো খুব পরিষ্কার করা, জনগণের সামনে তুলে ধরা। আর বিশেষ করে এই যে নির্বাচনী মাঠ বলি, রাজনৈতিক মাঠ বলি, এগুলোর যে নিয়মাবলীগুলো সংক্রান্ত এক ধরনের গ্রহণযোগ্য ঐক্যবদ্ধ জায়গায় আসা। এখানে তারা কয়েকটা কাজ করেছে। আমার মনে হচ্ছে তারা শুরু থেকেই এক ধরনের প্রভাব বলয় তৈরি, এই ধরনের একটা উদ্দেশ্য এবং সংস্কৃতির মধ্যে নিজেদেরকে খুব দ্রুত নিয়ে গেছেন। মানে তারা প্রতিযোগিতা দেখেছেন যে আমি জনগণের সামনে গ্রহণযোগ্য একটা রাজনৈতিক শক্তি, আমার যে উদ্দেশ্যগুলো কি, আমার যে দলের যে বিভিন্ন পর্যায়ের প্রক্রিয়াগুলো বিশ্বাসযোগ্যভাবে আমি আরও নির্মাণ করছি কি না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা একটা জায়গায় খুব জোরালোভাবে চলে গেল, প্রভাব বলয় তৈরি। প্রভাব বলয় নানা পর্যায়ের। একটা হচ্ছে যে এক ধরনের প্রশাসনিক যন্ত্রের উপর তাদের যে এক একটা জায়গায়, এবং প্রভাব বলয় বলতে সামগ্রিক নয়, এগুলো কিন্তু এক এক জায়গায় এক একভাবে করার চেষ্টা, যার ফলে শুরু থেকেই আমাদের একটা সমস্যা তৈরি হলো। এই যে প্রভাব বলয় যখন তৈরি হচ্ছে এবং সেগুলো এক ধরনের সংহত হয়ে যাচ্ছে, তখন কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য আরেকটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেল সুষ্ঠুভাবে। অ্যাকচুয়ালি এটা একটা কাজ গেল। আরেকটা হলো যে এই যে তারা যেটা বলা যায় যে খুবই বিশ্বাসযোগ্যভাবে যেসব কারণে আমাদের আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার বিদায় নিতে বাধ্য হলেন, যেসব ব্যবহারিক কারণ, যেভাবে চলাফেরা করা, যেভাবে প্রতিপক্ষকে হেয় করা, যেভাবে দুর্নীতি ইত্যাদির মধ্যে এক ধরনের প্রশ্রয় দেওয়া, এবং অনৈতিকভাবে, মানে অনৈতিক বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে আমি একে অপরের সাথে ছোট ছোট কোয়ালিশন করছি, একজনের সাথে ত্যাগী কর্মীদেরকে মূল্যায়ন না করে অন্যদেরকে মূল্যায়ন করছি ইত্যাদিতে অনেক কিছু, এগুলো মানুষ তো বুঝতে পারে তৃণমূল পর্যায়ে। সো রাজনৈতিক দলগুলো এক ধরনের করেছে, মানে তারা সেই অর্থে তারা, আমি একটা জায়গায় পজিটিভ বলবো যে অ্যাটলিস্ট তারা জড়িত হয়েছিল ওই যে সংস্কার আলোচনা। কিন্তু ওখানে আমার মূল সমস্যা ছিল যে ওই ওই যে আলোচনার যে ক্ষেত্রটা, যারা এই যে ঐক্যমত কমিশন ইত্যাদি যারা তৈরি করেছে, তাদেরই এটা একটা সমস্যা ছিল যে তারা ওই যে এটা তো একেবারে একটা আমলাতান্ত্রিক পদ্ধতিতে, এই যে এক্সেল শিটের মাধ্যমে রিফর্ম প্রস্তাবগুলোর টিক চিহ্ন দিয়ে ইত্যাদি। কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলো এই যে এক ধরনের দীর্ঘ আমি এটাকে বলছি যে আলোচনার সংগ্রামে তারা জড়িত ছিল, সেটা তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য রাখে। কারণ তারা এটা, কিন্তু শেষ বিচারে এটা আসলে মূল্য থাকবে না যদি মানুষ শেষটা দেখে যে না, মুখোমুখি অবস্থান, অনড় অবস্থান, অসহিষ্ণু অবস্থান, এবং এটা নৈতিক অবস্থান নয়। এই মুখোমুখি অবস্থান যদি এমন হতো যে একদিকে নৈতিক শক্তি আর একদিকে অনৈতিক শক্তি, তারা মুখোমুখি অবস্থান, তখন মানুষ বলতো না, আমরা নৈতিক শক্তির পক্ষেই দাঁড়াবো। কিন্তু এখানে তো নৈতিক শক্তি আর অনৈতিক শক্তির মুখোমুখি হচ্ছে না, এখানে হচ্ছে প্রতিপক্ষ, প্রভাব বলয়ের যুদ্ধ। এটা হচ্ছে যে ক্ষমতার স্বপ্নের যুদ্ধ, ক্ষমতা, সেই অর্থে ক্ষমতা পাওয়ার, যে ক্ষমতা গ্রহণের। এবং এখানে বোঝা যাচ্ছে যে অনেক যে বয়ান বা যে ভাষ্য রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো মাঠে নিয়ে আসছে,
সেগুলো তারা নিজেরাই কতটুকু এগুলোকে বিশ্বাস করে সেগুলো নিয়েও কিন্তু পরে প্রশ্ন উঠছে যে অনেক অনেক নতুন নতুন বিষয় সামনে চলে আসছে, যেগুলো আনার উদ্দেশ্যগুলো নিয়েও একটু চিন্তা করার বিষয় আছে, যে এগুলো কি আসলেই অন্তর্নিহিত সুচিন্তিত বিষয়, নাকি এগুলো এক ধরনের এই রাজনৈতিক মুখোমুখি অবস্থানটা তৈরির জন্য একটা বিষয়। আমি যেটা দেখছি, জনগণের কথা যেটা বললেন, আমার দৃষ্টিতে জনগণ যেহেতু এক ধরনের খুবই কর্তৃত্ববাদী একটা শাসন, শেখ হাসিনার যে সরকার, তাকে ফেলে দিতে পেরেছিল, তো জনগণ কিন্তু হয়তো স্বল্প মেয়াদে তারা তো ইনফ্যাক্ট এই পুরো এই যে সংস্কার আলোচনায় আপনি দেখবেন একটা এই সরকারের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল যে জনগণ অনুপস্থিত ছিল। সরকারের মনে হয়েছে যে রাজনৈতিক দল ছাড়া আর কোনো খেলোয়াড় নাই, মানে সমাজকে তারা গৌণ হিসাবেই ট্রিট করেছে। ওটা একেবারেই তো ভুল ধারণা গেছে জুলাই অগাস্টের যে পরিবর্তন। এবং আমি মনে করি যে তরুণের যে শক্তিটা, যেটা একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল জুলাই আগস্টের পরিবর্তন, সেই তারুণ্যের শক্তিটার যে এই এক বছরের যে বিবর্তন, সেটা অনেকাংশে একটু হতাশাজনক হয়ে গেছে। কারণ তারা নতুন ধরনের নৈতিক মানদণ্ড, নতুন ধরনের একটা রাজনৈতিক শক্তির আবির্ভাবের একটা সিগন্যাল এগুলো তৈরি করতে পারে না। এবং এখানে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অন্যতম দায় এখানেও আছে অ্যাকচুয়ালি। কারণ ওনারাই এই তারুণ্যের বিষয়টা ওনারাই বেশি বলেছেন, এবং তাদেরকে এক ধরনের যেটা আমি বলবো যে সেই পরামর্শের জায়গা, সেই এক ধরনের দিক নির্দেশনাগুলো তুলে ধরার জায়গা, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। সো আমি এই তারুণ্যের যে শক্তিটা, এটা কিন্তু দীর্ঘমেয়াদে এটা একটা বিষয় হতে পারে যে এই তারুণ্যের শক্তিটার যে সম্ভাবনাটা এক বছরে আসলে সেইভাবে প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু আমি এটার সাথে এটাও বলতে চাই যে এই এক বছরে পরিচিত তারুণ্যের মুখের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়নি বটে, কিন্তু সমাজের মধ্যে যে তারুণ্যের শক্তির একটা জাগরণ হয়েছে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই শক্তিটা হয়তো সেই অর্গানাইজড কিছু চেহারা আমরা দেখতে পাচ্ছি এখন, তারা হয়তো আমাদের আশা পূরণ করবে কিনা প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। কিন্তু তারুণ্যের শক্তির যে জাগরণ হয়েছে, এটাকে যদি এটা নিয়ে যাবে না, এটা অস্থির থাকবে। এবং আমার মনে হয় এখানে অন্যতম গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে এই শক্তিটাকে একটা শুভ পথে নেওয়ার জন্য রাজনৈতিক দলের তো বটেই, সামাজিক বিভিন্ন যারা বলা যায় যে চিন্তার জায়গায় নেতৃত্বস্থানীয় আছেন, তারা অন্তর্বর্তীকালীন সরকারও হতে পারতেন, তারা কিন্তু এই তারুণ্যের শক্তিটাকে একটা সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য লালন করারও একটা বিষয় আছে অ্যাকচুয়ালি। এই কাজগুলো করাটা ভবিষ্যতে খুব জরুরি হবে। তো সেই জন্য আমি এই যে নির্বাচন একটা হয়ে যাবে, সেটাকেই শেষ মাইল ফলক হিসেবে দেখছি না। এটা একটা চলমান প্রক্রিয়া। এই নির্বাচন, এর মধ্যেই মুখোমুখি অবস্থান, যেই রাজনৈতিক দলগুলো এখন যেই চেহারায় আমাদের সামনে উপস্থিত আছে, এই নির্বাচনী বৈতরণী পার হয়ে তারা কিভাবে চালাবে, কিন্তু জনগণ খুবই সজাগ দৃষ্টিতে নজর রাখবে আমার মনে হচ্ছে। এবং যেই চাহিদা পূরণ না হলে, জনগণের সেই আকাঙ্ক্ষাটা পূরণ যদি না হয়, তাহলে কিন্তু এই শক্তিটা চলে যায়নি, এই এনার্জিটা সমাজের মধ্যে রয়ে গেছে, এটা আবারও হতে পারে, বিস্ফোরিত হতে পারে। সেখানে কর্মসংস্থানের তো আমি যদি পরিসংখ্যানগত কথা বলি, কর্মসংস্থান তো একটু, আমি এই মুহূর্তে আমাদের কিছু সংস্থা থেকে একটা সার্ভে করেছি পিপিআরসি থেকে, সেখানে আমি ইভেন কর্মসংস্থান একটা এমপ্লয়মেন্ট ইমার্জেন্সির কথা বলেছি, যে এখানে একটা ভয়াবহ অবস্থা আছে সার্বিক কর্মসংস্থানের, এবং এটার যে গতি বা যে পথে চলছে, সেখানে তো কমার গতিগুলোই জরুরি। এবং বিশেষ করে শিক্ষিত বেকারত্ব, ছদ্ম বেকারত্ব, নারীদের কর্মসংস্থান, এগুলো সবই কিন্তু বিপরীতমুখে হাঁটছে সো
কর্মসংস্থানের বিষয়টা খুবই এক অর্থে কিন্তু প্রাধান্য পায়নি। আমি এটাও আশ্চর্য যে ওটা কোটা সিস্টেমের অসন্তোষ থেকে আসলো, কিন্তু সার্বিকভাবে কর্মসংস্থানের বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রাধান্য পায়নি। আমি এটা বলবো শুধু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নয়, তারা হয়তো ভাবছে যে আমরা তো কিছু কিছু পূর্ব শর্তগুলো তৈরি করছি, যেমন ব্যাংকিং খাত, এগুলো ঠিকই আছে, এগুলো করা প্রয়োজন, প্রকিউরমেন্ট রিফর্ম, এগুলো প্রয়োজন আছে, এগুলো হয়তো পরবর্তীতে কিছু ফলাফল আমরা দেখতে পারি। কিন্তু আমি যেটা মনে করি যে শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, এবং রাজনৈতিক দল বলি আর অন্যান্য যে পেশাজীবী বলয়গুলো আছে, এখানে সার্বিকভাবে একটি আলোচনা অনুপস্থিত দেখেছি। সে আলোচনাটা হচ্ছে শেখ হাসিনার যে সরকার পড়ে গেল, এটা শুধু কর্তৃত্ববাদী শাসন, এটাই সবচেয়ে বেশি আলোচনায় এসছে, এবং তার যে এই যে নির্যাতন ইত্যাদি আলোচনা আসছে। কিন্তু ওই সময়কালে যেই অর্থনৈতিক মডেলটা নিয়ে ওই সরকার এগিয়েছিল, ওই মডেলটার সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য ছিল। একটি হচ্ছে যে ওইটা হচ্ছে একটা দেনা নির্ভর দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি নির্ভর, ইভেন আমি বলবো বৈধ দুর্নীতি নির্ভর একটা উন্নয়ন কৌশল, যার মধ্যে কর্মসংস্থানের বিষয়, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়নি একেবারেই। যার ফলে যে কর্মসংস্থানের সংকট, এবং তারপরে কিন্তু আপনি দেখেন যে আমাদের অনেকগুলো বৈশ্বিক সংকট হয়েছে, কোভিড হয়েছে, রাশিয়ান ইউক্রেন ওয়ারের যুদ্ধের মূল্যস্ফীতির, তারপরে আমাদের এই পরিবর্তনে হলো। কিন্তু তারও আগে যেই ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধির মডেল নিয়ে এই আগের সরকার 15 বছর ধরে যেই মডেল নিয়ে আগাচ্ছিলেন, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এখনও অক্ষুণ্ণ আছে। সেই বৈশিষ্ট্য অতিক্রম করে কোন অর্থনৈতিক মডেলে এই কর্মসংস্থান বান্ধব, নারী কর্মসংস্থান বান্ধব, তরুণদের কর্মসংস্থান বান্ধব এবং উদ্যোক্তা শ্রেণীকে আরও এই ব্যবসার পরিবেশ বান্ধব, এসএমইকে আরও একটু ক্ষেত্র তৈরি করতে পারে, আমাদের যে প্রবৃদ্ধির নতুন চালক কোথায় থেকে আসবে ওই গার্মেন্টস আর রেমিটেন্স ছাড়া, এই প্রশ্নগুলো কিন্তু আসলে এই এক বছরে আমাদের এই একটা বছর আমরা সার্বিকভাবে শুধুমাত্র সেই ইয়েটার মধ্যে কাটিয়েছি। একটা হচ্ছে যে দুইটা বিষয়ে আমাদের মনোযোগের 90% দখল করেছিল। একটি হচ্ছে সংস্কার বলে একটা শব্দ চালু হয়ে গেছে, কিন্তু সেটা মানে কোনো সীমানা নেই এবং এটার গন্তব্য নাই, এই টাইপ একটা। আরেকটা হচ্ছে শুধু সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, কিন্তু অর্থনীতির মধ্যে শুধু সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অর্থনীতির চাকা বেগবান করা কিন্তু খুব জরুরি অ্যাকচুয়ালি। ওইটা না হলে ওই সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাও শেষ পর্যন্ত ওই কাঙ্ক্ষিত ফলগুলো তৈরি করতে পারছে না। যে কর্মসংস্থান বলি, বৈষম্য কমাবার বিষয় যেটা বলি, প্রবৃদ্ধির নতুন চালকগুলোকে উৎসাহিত করার বিষয় বলি, তো এই জায়গায় একটা বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। এবং এই ঘাটতিটা আমি বলবো নাগরিক সমাজেরও ঘাটতি, পেশাজীবী বলয়েরও ঘাটতি। কারণ নাগরিক সমাজও অনেকটা এখানে আমি বলবো এক ধরনের এক ধরনের পার্শ্ব খেলোয়াড় হিসাবে, ওই যে মাঠে খেলা হচ্ছে ওইখানে একটা পার্শ্ব খেলোয়াড় হয়ে ওই মাঠের ওই খেলাটায় এই সংস্কারের নতুন কিছু ওনারা ধারণা দেওয়ার চেষ্টা করা, আরও যে খেলার মাঠ আছে, আরও খেলার প্রয়োজন ছিল, সেগুলোতে জোরালোভাবে সেই খেলাগুলোকে সচল করা। এই যে বললাম না, নতুন একটা অর্থনৈতিক পরিবর্তনের একটা মডেল তৈরির কাজটা, এটা জোরালোভাবে মাঠে নিয়ে আসা দরকার ছিল। এই অন্য খেলাগুলো আমরা সাংস্কৃতিক যে এবং আমাদের যে সামাজিক পরিবর্তনের, আমাদের তো কর্তৃত্ববাদী শাসন নিয়ে এখানেও কিন্তু আমি একটা দৃষ্টিভঙ্গির ঘাটতি দেখি। আমাদের যারা সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সংস্কার কর্মকাণ্ড যারা প্রাতিষ্ঠানিকভাবে করছেন, বড় ধরনের একটা ঘাটতি দেখছি
যে তারা কর্তৃত্ববাদী শাসনের ভিত্তি হিসাবে শুধু একটা ভিত্তিকেই সবচেয়ে বেশি মনোযোগ এবং একমাত্র মনোযোগ দিয়েছেন, সেটা হচ্ছে অতি ক্ষমতায়িত একটি প্রধানমন্ত্রীর পদ। ওই পদটারও অতি ক্ষমতায়িত হওয়ার আরও কিছু পিলার ছিল, আলোচনা একেবারেই শুনি নাই। এমপি রাজ কিভাবে বদলাবে, এমপিরা তো এক একটা খুদে 300 আসনে 3টা কিন্তু ছিল, যিনি কর্তৃত্ববাদী শাসনের কেন্দ্রে ছিলেন, তার আদলের শাসন কিন্তু প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে ছিল। ওই এমপির কথাই চলবে সব কিছু, ওখানে যেমন প্রধানমন্ত্রীর কথাই চলবে, এলাকায় এমপির কথাই সব চলবে। এই এমপি রাজ থেকে উত্তরণের আলোচনাটা কোথায়? আমি তো দেখি নাই। স্থানীয় সরকার এবং বিকেন্দ্রীকরণের আলোচনা এটা কোথায়? আমি শুধু স্থানীয় সরকার শক্তিশালীকরণ নয়, বিকেন্দ্রীকরণ। কারণ আমাদের এখানে এই যে বিকেন্দ্রীকরণের একটি ধারণা খুব আমলাতন্ত্র খুব পছন্দ করে, সেটা হচ্ছে, এবং রাজনৈতিক জাতীয় রাজনীতিবিদরাও সেটা পছন্দ করে, সেটা হচ্ছে যে তৃণমূল স্তরগুলোকে দায়িত্ব দাও কিন্তু ক্ষমতা দিও না। সো ওরা দায়িত্ব পালন করতে হবে কিন্তু ক্ষমতা এখানে থাকবে। সো এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নয়, দায়িত্বের বিকেন্দ্রীকরণ, এটা কিন্তু এক ধরনের অকার্যকর একটা ব্যবস্থা তৈরি করে। এটা নিয়েও তো আলোচনা দেখি না অ্যাকচুয়ালি। এবং আমি যে আরেকটা যে ইয়েগুলো, যে আমাদের এই যে আমলাতান্ত্রিক শাসনের যে একটা বৈশিষ্ট্য, কারণ ওই যে কর্তৃত্ববাদী শাসনের অন্যতম আরেকটা অনুষঙ্গ হচ্ছে যে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের নিয়মাবলী যেন না চলে। ইচ্ছাটাই হচ্ছে নিয়মের সাবস্টিটিউট। তার মানে হচ্ছে যে আপনার যে চেইন অফ কমান্ড বলে কিছু থাকবে না। সরাসরি আমি ওসিকে বলে দিব, সরাসরি আমি ডিসিকে বলে দিব, বা সরাসরি আরেকজনকে বলে দিব। সো চেইন অফ কমান্ডগুলো একেবারেই, এবং এখানে যেটা হয়েছে ওই রাষ্ট্রীয় প্রক্রিয়ার মধ্যে যে স্বার্থের যে চাহিদাগুলো, এখন দেখেন একই জিনিসগুলো যারা ডিপ্রাইভডের নামে একদল বসে গেছে, এই যে প্রমোশনের যদি চিত্রগুলো দেখি, এবং এখনও একই বিষয় যে পদ নাই কিন্তু প্রমোশন হচ্ছে, যেগুলো কিন্তু একটা অকার্যকর রাষ্ট্র তৈরি করেছিল, সেই প্রক্রিয়াগুলো এখন অব্যাহত নয়, আরও শক্তি পেয়েছে। তো এসব কারণে আমি যেটা দেখছি যে এই দায়টা কিন্তু সবারই নিতে হবে। এই যে 1 বছরে কি হলো, এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকারের দায় নয়, এটা রাজনৈতিক দলসমূহের দায়, এটা নাগরিক সমাজের প্রাতিষ্ঠানিক যে শক্তিগুলো আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, তাদের দায়। এটা সার্বিকভাবে এই দায়টা আমাদেরকে নিতে হবে অ্যাকচুয়ালি। ওনারা নজরটা তো দেওয়া উচিত, মানে এই যে সংস্কারের যে ঝাঁপিটা পুরো খুলে গন্তব্যহীন করে ফেলেছেন, সেটা দ্রুত সমাপ্ত করা উচিত। যদ্দূর যা হয়েছে সেটাই, কারণ এটাই একমাত্র কথা নয়, এবং ওনারা যা মনে করছেন কোনো কাগজে সমাধান হলে এটা টিকবে, এটা ঠিক দেখার বিষয় আছে অ্যাকচুয়ালি। সো ওনাদের যেটা আই থিঙ্ক এখানে বাকি সময়টা পরামর্শটা কিন্তু সবার প্রতি পরামর্শ থাকতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, রাজনৈতিক দলগুলোর প্রতি, এবং সামাজিক বিশেষ করে পেশাজীবী বলয়গুলোর প্রতি। তো এখানে আমি মনে করি যে সংস্কারের যেই এই আলোচনাটা সমাপ্ত দ্রুত করতে হবে। এটা যদি ওনাদের একটা সরল এবং বলা যায় যে অনেস্ট একটা স্বীকারোক্তি করতে হবে, আমরা চেষ্টা করেছিলাম, দূর পেরেছি, আর পারছি না, এটা বলে এটার সমাপ্ত করা উচিত। তাহলে অ্যাটলিস্ট এক ধরনের এই অনিশ্চয়তার একটা, কারণ এখন মূল কাজ হবে অনিশ্চয়তার একটা করে অনিশ্চয়তার এলাকাগুলো কমিয়ে আনা। সংস্কার কোথায় হবে, কদ্দূর যাবে, এই অনিশ্চয়তাটা এখনই শেষ করা দরকার। দ্বিতীয়টা যেটা করা দরকার, যে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে যে বিষয়গুলো আছে নিয়মাবলী, এগুলো নিয়েও সুস্পষ্ট প্রক্রিয়াগুলো চালু করে দেওয়া দরকার। অনিশ্চয়তার অন্যতম আরেকটা জায়গা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের
যে দুর্বলতার একটা জায়গা হচ্ছে তাদের সেই অর্থে এক ধরনের, আমি সেটাকে বলি অনুপস্থিত সরকার সিনড্রোম। সরকার আছে কিন্তু তারা দায়িত্ব পালনে অনুপস্থিত। এইটার ইমিডিয়েট সমাধান দরকার, অবসান দরকার। তারা যদ্দূর পারে সচল, এবং এই 6 মাসের মধ্যে আমি মনে করি যদি প্রয়োজন হয় তাদের কোর্স কারেকশনের সাহসটা দেখানো দরকার। এই একগুয়েমের কোনো ইতিহাস এই একগুয়েমিকে কিন্তু ক্ষমা করবে না, কারণ এই একগুয়েমের কোনো মানে এটার সেই অর্থের দেশের উপকারে না, রাষ্ট্রের উপকারে না, নিজেদের জন্য উপকারে নয়। যদি কোর্স কারেকশন সেটা প্রয়োজন হয়, সেটা যেভাবে হোক, ওনাদের টিম পুনর্গঠন হোক, ওনারা এটা ওনাদেরই চিন্তা করতে হবে কিভাবে করবেন সেটার বিষয়ে, যাতে করে এই যে সুষ্ঠু নির্বাচনটাও, ওনারা তো বলছে সুষ্ঠু নির্বাচন তো শুধু মুখের কথায় হবে না, এটার তো নির্বাচনী পরিবেশ, নির্বাচনী যন্ত্র, এবং যারা খেলোয়াড় এবং যারা ভোট দিবে সবারই কিন্তু এক ধরনের আস্থার জায়গা তৈরি করতে হবে। সেদিকে খুব একটা জোরালো নজর দেওয়া দরকার। এবং রাজনৈতিক দল যে এই যে মুখোমুখি করছে তাদেরকে অ্যাকচুয়ালি আমার মনে হয় তাদের একটু স্টেপ ব্যাক করে চিন্তা করা দরকার। তাদের এই যে মুখোমুখি অবস্থান, এটা কি তাদের ক্ষুদ্র সংকীর্ণ স্বার্থের লড়াই, নাকি তারা বৃহত্তর জনগণের জন্য লড়াই করছে, এটা বোঝা দরকার। এবং আমার মনে হচ্ছে জনগণের তরফ থেকেও এই যে নাগরিক সমাজ, কিন্তু যেটা বললাম, তারা আইদার লেজুর অথবা পার্শ্ব খেলোয়াড় হিসাবে ওই খেলার মাঠেই, ওই যে অন্তর্বর্তীকালীন সরকার যে খেলার মাঠটা খুলে রেখেছিলেন সংস্কার আলোচনার, সেইখানেই শুধু অংশগ্রহণ করতে নিজেদের ব্যস্ত রেখেছিলেন। এখন আমি মনে করি, আমি পার্সোনালি মনে করি, এবং আমি একটা উদ্যোগে সামিলও হতে চাই হয়তো, যে আমরা পেশাজীবী বলয় থেকে স্ব-উদ্যোগে, পেশাজীবী বলের স্ব-উদ্যোগে এই অর্থনীতির যে নতুন মডেল দিকে বাংলাদেশকে আগাতে হবে, তার প্রাথমিক রূপরেখা একটা জোরালোভাবে এই 6 মাসের মধ্যে উপস্থাপন করার চেষ্টা হতে পারে। তাহলে অ্যাটলিস্ট একটা চাপ থাকতে পারে যে এই যে কর্তৃত্ববাদী শাসন শুধু ছিল না, আমাদের এমন একটা অর্থনৈতিক প্রবৃদ্ধির মডেল আমাদের উপর চাপিয়ে রাখাও ছিল। রাজনৈতিক মানে গণতান্ত্রিক যে রাজনৈতিক গণতন্ত্র শুধু অবসান হয়েছিল তা না, অর্থনৈতিক গণতন্ত্র অবসান হয়ে গেছিল। সো এই অর্থনৈতিক গণতন্ত্রকে আবার কিভাবে সচল করা যায় এবং প্রবৃদ্ধির নতুন চালক কোনগুলো, তাদেরকে কিভাবে সহায়তা দিতে হবে, সার্বিকভাবে অর্থনীতি এবং ব্যবসার পরিবেশ উন্নতির এবং প্রাতিষ্ঠানিক ওই জায়গায় প্রাতিষ্ঠানিক সংস্কার কোনগুলোকে জোরালোভাবে এই 6 মাসের মধ্যেই কিছু করে ফেলা যায় সেদিকে নজর দিয়ে এই নাগরিক সমাজ বলি বা পেশাজীবী সমাজ বলি, তাদের কিন্তু আলাদা একটা উদ্যোগ। শুধু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কি, রাজনীতিবিদদের দায়িত্বকে ওইভাবে চিন্তা না করে আমাদেরও একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কাঁধে নিয়ে এই 6 মাসের মধ্যে একটা দেশের সামনে একটা প্রস্তাবনা উপস্থিত করা যায়।